হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলতে চলেছি এমন একটা মুভির কথা যা শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে তোমাদেরকে এমন সব কথা ও মোড়ঘোরানো দেখানো হবে যা অবিশ্বাস্য। এমন একটা বাড়ি যা গ্রামের ভেতরে খুবই নির্জন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বলা চলে এই বাড়ি নিয়ে এই এলাকায় বেশ আলোচনা সমালোচনা হতেই থাকে। সুতরাং এই বাড়িটিকে কেন্দ্র করে রয়েছে নানান রহস্য। আর আমাদের রহস্যপ্রেমী ভাই বোনদের জন্য এমন সব মুভি তো আমরা খুঁজে বেড়াই। সুতরাং আর দেরি না করে চলো শুরু করি আজকের আমাদের মুভি। আর হ্যাঁ, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা লোক রিকশায় করে গ্রামের রাস্তা দিয়ে একটি নির্জন ও পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। লোকটির নাম বশির। সে একজন গল্প লেখক। তিনি তার গল্প লেখার জন্য নির্জন স্থানগুলোই পছন্দ করে থাকেন। সেই গ্রামে এসে অনেক বাড়ি খোঁজাখুঁজি করার পর এই বিলাসবহুল দোতলা বাড়িটি পছন্দ করে। বাড়িটির নাম ভার্গয়ী নিলায়াম। পায়ে ঠেলা রিকশায় চড়ে ভদ্রলোক বিড়ি খেতে খেতে চলে আসে বাড়িটির সামনে। নির্জন ও পরিত্যক্ত একটি বাড়ির সামনে রিকশাটি এসে দাঁড়ায়। ভদ্রলোক দেখতে পায় একটি পুরনো জংধারা গেট এবং চারপাশে গাছপালা ও জঙ্গলে ঘেরা একটি নির্জন ও পরিত্যক্ত বাড়ি, যেমনটা সে শুনেছিল। বশির বাড়িটিকে চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে থাকে এবং তখনই তার চোখে পড়ে একটি গভীর ও পুরনো কুয়ো। এরপর সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, যে রিকশায় করে সে এসেছিল সেই রিকশাওয়ালা কোনোভাবেই বাড়ির ভিতরে প্রবেশ করতে চাইছে না এবং যে কুলিকে সে সাথে করে নিয়ে এসেছে সেও না। কুলি ও রিকশাওয়ালা দুজনেরই কেমন যেন একটা হাব ভাব। সুতরাং তারা গেটের সামনে বশিরের ব্যাগপত্র রেখে পালিয়েছে। তো কোনো উপায় না পেয়ে বশির নিজেই গেটের সামনে দাঁড়িয়ে একটি সালাম ঠুকে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তবে সে কি জানতো গল্প লিখতে এসে তার সাথেই ঘটতে চলেছে এক মর্মান্তিক ও ভয়ঙ্কর গল্প। যাই হোক, এরপর বশির যে রুমটাই থাকবে সেই রুমটা বেশ ভালো করে গোছগাছ করে বেরিয়ে পড়ে গ্রাম দেখার উদ্দেশ্যে। প্রথমে বশির একটি পোস্টম্যানকে তার ঠিকানা দিয়ে বলে, যদি আমার নামে কোনো চিঠি আসে তবে আমার ঠিকানায় পৌঁছে দিও। আমি এই গ্রামের ভার্গয়ী নিলায়াম বাড়িটিতে উঠেছি। বশিরের মুখে এই বাড়িটির কথা শুনে পোস্টম্যান বেশ অবাক হয়ে গেল, যেন কোনো এক আতঙ্ক তার ভেতর কাজ করছে। যাই হোক, এরপর বশির খাবার খাওয়ার জন্য চলে আসে গ্রামের একটি হোটেলে। খাবার খেতে খেতে হোটেল মালিককে সে বলে, আমি তোমাদের গ্রামের ভার্গয়ী নিলায়াম বাড়িটিতে উঠেছি, তাই আমাকে তোমরা সকাল ও রাত্রের খাবারটা একটু পৌঁছে দিয়ে আসবে। আমি তোমাদের এক্সট্রা পেমেন্ট করব তার জন্য। কিন্তু বাড়িটির কথা শুনেই হোটেল ও কর্মচারী সবার মুখের চেহারাই অদ্ভুত হয়ে যায়, যেন কোনো এক অজানা ভয় তাদের ভিতর কাজ করছে। তারা কেউ বশিরকে সরাসরি বলতে পারে না যে আমরা পারবো না বাড়িতে যেতে। এরপর কোনো উপায় নেবে বশির বলে, ঠিক আছে, আমি নিজে এসে খেয়ে যাব। এরপর বশির খাওয়া দাওয়া শেষ করে ওই গ্রামে তার একটি বন্ধুর সাথে দেখা করতে আসে। আসলে এই বন্ধুরই কথা ছিল বশিরের জন্য বাড়ি খুঁজে দিতে, তবে পারেনি। বশির এসেই বলে, কিরে তোরা তো পারলি না 2 মাসও একটা বাড়ি খুঁজতে, দেখ আমি মাত্র 2 দিনে একটি বিলাসবহুল দোতলা বাড়ি খুঁজে পেলাম। বশিরের মুখে এমন কথা শুনে তার বন্ধুরা বেশ অবাক হয়। তারা অবাক হয়ে বশিরকে বলে, তুই কোন বাড়িটা নিয়েছিস ভাড়ায়? বশির বলে, ওই যে তোদের গ্রামের সাইডে রয়েছে না একটা নির্জন পরিত্যক্ত বাড়ি, ওটাতেই উঠেছি। 2 মাসের জন্য ভাড়া নিয়েছি, খুব অল্প টাকা নিয়েছে জানিস। এই কথাটা শুনে তার বন্ধুরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, তুই কি জানিস ওই বাড়ির সম্পর্কে? সেখানে অনেক রহস্য লুকিয়ে আছে। কিছু কিছু লোক তো বলে সন্ধ্যার পরে ওই বাড়িতে সাদা কাপড় পরা কিছু অবয়ব দেখা যায়, যা হয়তো 47 পেতনির ছায়া। এসব কথা শুনে বসি তাদেরকে অবাক হয়ে বলে, আসল ঘটনাটা কি আমাকে একটু বলতো খুলে। ঘটনাটা অনেক আগের। ওই বাড়িতে একটি মেয়ে থাকতো যার নাম ভার্গয়ী, যে ছিল একজন নৃত্যশিল্পী। যেমন তার রূপ তেমন তার গুণ। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটলো। ওই মেয়েটা তাদের বাড়িতে থাকা একটি গভীর কুয়োয় লাফ দিয়ে মারা যায়। কেন মারা যায় জানিস? শশীকুমার নামে একটি ছেলে তাকে খুব ভালোবাসতো। কোন এক কারণে শশীকুমার শহরে চলে যায় এবং কিছুদিন পর একটি চিঠিতে ভার্গয়ীকে জানায় যে সে শহরে থাকা একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে। রাগ অভিমান ও জেদের বশে ভার্গয়ী বাড়িতে থাকা একটি কুয়োতে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওই দিনের পর থেকে এই ভার্গয়ীর আত্মা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। রাত তো দূরের কথা, লোকজন তো দিনের বেলায় ওই বাড়ির সামনে যেতে ভয় পায়। কেউ কেউ বলে গভীর রাতে ওই বাড়ি থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। এদিকে গল্প করতে করতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। বন্ধুরা তাকে সাবধান করে বলে, দেখ বশির, তুই আর ওই বাড়িতে ফিরে যাস না, তোর বিপদ হবে। কিন্তু কে শোনে কার কথা? বশির হাস্য গলায় বলে, ওটা একটা মেয়ে তো, সমস্যা হবে না, আমি দেখে নেব।
এরপর একটি টর্চ জ্বালিয়ে সে ওই নির্জন গ্রামের রাস্তা দিয়ে এগোতে থাকে। দূর থেকে ভেসে আসে শেয়ালের আওয়াজ এবং রাতে ঝিঝি পোকার ডাক চারপাশে বেশ ভয়ানক করে তুলেছে। বাড়িতে এসেই সে প্রথমে চলে আসে কুয়োর সামনে এবং লাইট মেরে সেই কুয়োর দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল। তখন আশেপাশে থাকা গাছগুলো নিজে থেকেই নড়ে ওঠে। এদিকে বশির অনেকটাই সাহসী। সে লাইট মেরে দূর থেকে দেখতে পেল দুটি চোখ জল জল করছে। ঢিল ছুড়তেই আচমকা একটি কুকুর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দরজা খুলে সে বাড়ির ভিতরে চলে আসে। সারাদিন অনেকটা পথ হাঁটার পর সে বেশ ক্লান্ত। তখন স্নান করতে সে ওই কুয়োর সামনে চলে আসে। সে যখন স্নান করেছিল ঠিক তার বিপরীত সাইডে বসা সাদা কাপড় পরা একটি মেয়ে। হ্যাঁ, এটাই হয়তো সেই ভার্গবী। ঘরে এসে লন্ডনের আলোটা কমিয়ে শুয়ে পড়ে বসি। তবে আজকের বাইরের আবহাওয়াটা বেশ ভালো, ঝিরিঝিরি বাতাস বইছে। এই বুঝি মনে হয় লন্ডনের আলোটা নিভে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই চলে আসে বাজারে, কিন্তু সবাই তাকে দেখে বেশ অবাক, বিশেষ করে হোটেলের মালিক। কারণ ওই বাড়িতে আজ পর্যন্ত কেউ একটা রাতের বেশিও টিকতে পারেনি, তাও আবার একা একা। সেখানে বশির কি করে গোটা একটা রাত পার করে সুস্থ সবল শরীরে ফিরে আসলো, এটা ভাবার বিষয়। হোটেলের মালিক বশিরকে জিজ্ঞাসা করে বলে, এই যে মহাশয়, কাল রাতে কিছু হয়েছে নাকি আপনার সাথে? বশির বলে, কেন, কি হবে? এই তো বেশ ভালোই আছি। তখন হোটেলের মালিক বলে, ওটা কোনো সাধারণ বাড়ি নয়। আপনার কাছে সাধারণ হলেও আমাদের কাছে তো একদমই নয়। থাক, আর নয় নাই বললাম। খুব সাবধানে থাকবেন, ওখানে বিশেষ করে রাতের বেলায় অনেক ঘটনা ঘটে। এরপর বশির হোটেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে দেখা হয় তার বন্ধুদের সাথে। তার বন্ধুরা বলে, কিরে, রাতে কি কিছু ঘটেছিল তোর সাথে? গম্ভীর হয়ে বলে, না রে, কি আর হবে, তোরা যে কি বলিস, সব ফালতু বিষয়। তার বন্ধুদের কথা সে কোনো পাত্তা না দিয়েই আবার সাইকেল চালিয়ে তার বাড়ির দিকে রওনা করে এবং বাড়িতে ফিরেই বশির আপনা আপনি বলতে থাকে, হে ভার্গবী দেবী, আমি যদি আপনার গল্পটা আমার কাগজ কলমে ফুটিয়ে তুলি তাহলে কেমন হবে? কিন্তু যে গল্পটা গ্রামবাসীরা বলছে সেটা নয়, যেটা আপনার সাথে আসলেই ঘটেছিল সেটা। এরপর বশির তার গল্প লেখায় মন দেয়। যে না একটা লাইন লিখতেই যাবে, ঠিক তখনই পাশে থাকা একটি রুম থেকে বিকট শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখতে পায় কেউ যেন ওই ঘরটাতে ঢোকার চেষ্টা করছে। জানালা দিয়ে বশির উঁকি মেরে দেখতে পেল, আরে এটা তো সেই ঘর যেখানে ভার্গবী দেবী থাকতো। দরজায় আজও ঝুলছে জং ধরা সেই পুরনো তালা। বশির তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পেল আধা ভাঙা একটি বাক্স মাটিতে পড়ে আছে। আর এই বাক্সটিকেই কেউ যেন চুরি করার জন্য বাইরে থেকে লাঠি দিয়ে খোঁচাচ্ছিল। মনে হয় এই বাক্সের ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে, তাই কেউ একজন এটা চুরি করার চেষ্টা করছে। এরপর ধুলো পড়া বাক্সটিকে খুলে বশির দেখতে পেল এক অপরূপ সুন্দরী মেয়ের ছবি, এবং এটা সেই ভার্গবী দেবী। ওই দিন রাতে বশির ঘুমিয়েছিল। মধ্যরাতে হঠাৎ করে কারো চিৎকারে তার ঘুম ভেঙে যায়। টর্চ হাতে বাইরে আসতেই সে দেখতে পায় দরজার সামনে একটি লোক মাটিতে শুয়ে কেমন যেন আচরণ করছে। ওই লোকটি তখন বলে যে, বাবু, আমি একটি চাকরির সন্ধানে এই গ্রামে এসেছিলাম, কিন্তু আপনার বাড়িতে ঢোকার সময় কেটে দেখতে পাই সাদা কাপড় পরা একটি মহিলা বসে আছে। ওই মহিলা তখন আমার গলা চেপে ধরে, বাবু, আমি গরিব মানুষ, কেউ আমাকে কাজ দিতে চায় না। তারপর যদি এমন ঘটনা ঘটে তাহলে ভয় পাবো না? আসলে লোকটির নাম হরি। হরির মুখে এমন কথা শুনে বশিরের একটু মায়া হয়। আসলে বশিরও এখানে একাই থাকতো, তাই গল্প করার জন্য একটি মানুষ পেয়ে সেও বেশ খুশি হয়। তাই কোনো কিছু না ভেবেই সে হরিকে চাকরিটা দিয়ে দেয় তার বাড়ির দেখাশোনার জন্য। পরদিন সকালে বশির ও হরি মিলে পুরো বাড়িটা পরিষ্কার করছিল। হরি তখন বলে, বাবু, এই বাড়িটা অনেক বছর ধরে কেউ পরিষ্কার করেনি, একেবারে অগোছালো একটা অবস্থা। তারপরে আমাদেরকে দেখানো হয় রাতের দৃশ্য। রাত হলে বশির খাবার খেতে হোটেলে চলে যায়। তখন বারান্দায় বসা হরি এমন সময় একটি কালো বিড়াল এসে তার সামনে বসে পড়ে এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল বিড়ালটি কোনো সাধারণ বিড়াল নয়, তার চোখে কেমন যেন একটি অদ্ভুত চাউনি। ঠিক তখনই ঘর থেকে ভেসে আসে নুপুরের আওয়াজ। হরি তখন মনে মনে ভাবতে থাকে, এই মরা বাড়িতে নুপুরের শব্দ কোথা থেকে আসছে। যাই হোক, সেই দিন রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন সকালে বশির কুয়ো পরিষ্কার করতে একটি দড়ির সাহায্যে কুয়োর ভেতর নেমে পড়ে, আর দড়িটি বাইরে থেকে ধরেছিল হরি। তখন ভুল করে হরির হাত থেকে দড়িটি ফসকে যায়,
যার কারণে বশির কুয়োর ভিতর পড়ে যায়। কুয়োটা এতটাই গভীর ছিল যে কুয়ো থেকে বশিরকে টেনে তোলা হরির পক্ষে কখনোই সম্ভব নয়। কোনো কিছু না ভেবেই হরি বশিরের বন্ধুদেরকে ডাকতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যেটা জানতে পারে তা জানার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হরি জানতে পারে এতদিন ধরে সাদা কাপড় পরা যে মহিলাটাকে সে ওই বাড়ির আঙিনা দিয়ে হাঁটতে দেখেছে সে বশিরের স্ত্রী নয়, বরং এক প্রেতাত্মা। কথাটি শুনে হরি সেখানেই জ্ঞান হারায় এবং জ্ঞান ফিরতেই দেখতে পায় বশির তার সামনে বসা। ওই ঘটনা জানার পর হরি ভয় পেয়ে বলে, আমি আর প্রাণ থাকতে কোনোদিন ওই বাড়িতে পা দেব না। অগত্যা হরিকে রেখে বশিরকে একাই ওই বাড়িতে যেতে হয়। এদিকে হরি ওই বাড়িতে না যাওয়ায় বশির আবারও একা একা হয়ে যায়। রাতে ভার্গবী দেবীর ছবিটা হাতে নিয়ে বশির আবারও গল্প লিখতে শুরু করে। তখন পাশের রুম থেকে শুনতে পেল নুপুরের শব্দ। এতদিন ধরে বশির ভয় না পেলেও আজকে কেমন একটা যেন অদ্ভুত ভয় তার ভিতরে কাজ করছে। তখন জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় যে সাদা শাড়ি পরা ভার্গবী দেবী দোলনায় দোল খাচ্ছিল। মনে সাহস নিয়ে বশির একটি টস হাতে নিয়ে বাইরে চলে আসে এবং দেখতে পায় সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে ঘরে আসতেই দেখতে পায় কেউ যেন তার লেখা গল্পের পাতাগুলোয় আগুন জ্বালিয়ে দিয়েছে এবং টেবিলের উপর রেখে গেছে এক টুকরো ছেঁড়া খবরের কাগজ এবং সাথে একটা চিঠি। খবরের কাগজ লেখা, ট্রেনের বগিতে একটি মানুষের মৃতদেহ পাওয়া গেছে। আন্দাজ করা যাচ্ছে যে মৃতদেহটি বেশ কিছুদিনের পুরনো এবং তার পকেট থেকে পাওয়া গেছে মালায়ালাম খবরের কাগজে মোড়ানো একটি মেয়ের চুল। সুতরাং এটাও বোঝা যায় লোকটি মালায়ালাম। এবং খবরের কাগজের সাথে যে চিঠিটা ছিল সেটি ছিল নান্নুকুটাম নামে একটি লোকের লেখা। বশির তার বন্ধুদের কাছ থেকে নান্নুকুটামের ব্যাপারে শুনতে গেলে জানতে পারে এই লোকটি ছিল একটি বদমেজাজি ও পেশাগত খুনি। এরপর বশির বাড়িতে আসলে কুয়োর কাছে কিছু একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ পায়। সেখানে দেখার জন্য এগিয়ে গেলে কেউ একটা ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করছিল। বশির কোনো মতে তখন বেঁচে যায়। সেই দিন রাতটা কোনোভাবে কেটে যায় এবং পরদিন রাতে বশির আবার গল্প লেখা শুরু করলে তার লণ্ঠনের তেল ফুরিয়ে যায়। তেল আনার জন্য সে তার বন্ধুদের বাড়িতে চলে আসে। এদিকে আজকের আকাশের অবস্থাও বেশ খারাপ, তাই বন্ধুরা বশিরকে সতর্ক করে বলে, আজ রাতটা তুই আমাদের এখানেই থেকে যা। বশির একটু হেসে বলে, না হে, গল্প প্রায় শেষের দিকে, আর একটু বাকি, আর এখন তোরা এই কথা বলছিস। কথাগুলো শেষ করে তেল হাতে নিয়ে বশির পথ চলতে শুরু করে। তবে পরিবেশটা আজ বেশ অন্যরকম। দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের ডাক, কিন্তু বাড়ির সামনে আসতেই বশির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ যেন এক অদ্ভুত দৃশ্য। পুরো বাড়ি এক ধরনের নীল আলোয় আলোকিত হয়ে গেছে। মনে সাহস নিয়ে বশির তখন বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখতে পায় পরিবেশটা বেশ স্বাভাবিক। এভাবেই প্রায় কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন কুয়োর পাশে বসে বশির একটি গল্প পড়ছিল এবং এখান থেকে আমরা জানতে পারি এই মুভির সব থেকে বড় টুইস্ট। বশির ভার্গবীর ইতিহাস পড়ার সাথে সাথে আমরা দেখতে পাই শশী কুমার নামে একটি সুদর্শন পুরুষ যে সিতরের সুর তুলেছে, আর তার সুরে সুর মিলিয়ে নৃত্য করছে ভার্গবী। এবং এভাবে তাদের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে। এমনই একদিন ভার্গবী শশী কুমারকে নিয়ে তার বাড়িতে আসে, যা উপরে দাঁড়িয়ে থাকা নান্নুকুটামের চোখে পড়ে। নান্নুকুটাম ছিল বন্দুক চালাতে পারদর্শী। এমন একদিন বন্দুকের নিশানা ঠিক করতে করতে পাঁচিলের উপর রাখা একটি চিঠির উপর নান্নুকুটামের চোখ পড়ে, যা ছিল শশী কুমারের লেখা ভার্গবীর জন্য একটি রোমান্টিক চিঠি। নান্নুকুটাম আর সহ্য করতে পারে না। সে সরাসরি ভার্গবীর মায়ের কাছে যায় এবং ভার্গবীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এ নিয়ে অনেকটা কথা কাটাকাটি হয় ভার্গবী ও নান্নুকুটামের সাথে, বলা চলে বেশ রাগারাগিও হয়। এরপর আমাদেরকে দেখানো হয় বেশ কিছুদিন পরের দৃশ্য, যেখানে আমরা জানতে পারি নান্নুকুটাম ভার্গবীর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছে। তাতে লেখা ভার্গবীর জন্য সে সবকিছু করতে পারে। এরপর আমাদেরকে দেখানো হয় একটি রাতের দৃশ্য, যেখানে আমরা জানতে পারি শশী গোপনে একটি দল নিয়ন্ত্রণ করে, যাদের সাথে দেখা করতে সেই রাতে সে ওইখানে গিয়েছিল। ঠিক তখনই একটা লোক শশীকে তাক করে গুলি ছুড়ে। শশী কোনো মতে তখন সেখানে বেঁচে যায়। এরপর শশী ভাবে এই বিষয়ে তদন্ত করতে একবার তাকে শহরে যেতে হবে, তাই সে ভার্গবীর কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে চড়ে বসে। ঠিক তখনই তার সাথে দেখা হয় নান্নুকুটামের। নান্নুকুটাম শশীবাবুকে বলে যে সে একটি চাকরির খোঁজে শহরে যাচ্ছে এবং ভার্গবী তার কাছে শশীর জন্য একটি খাবার পাঠিয়েছে।
কারণ ভার্গবী জানতে পেরেছে তারা একই ট্রেনে যাবে। আমাদের শশীবাবু খুব বোকা ধরনের লোক, কিছু না ভেবেই সরল মনে সে খাবারটা খেয়ে নেয় এবং খাবার খাওয়ার সাথে সাথে তার শরীর খারাপ হতে থাকে। আমরা দেখতে পাই নান্নুকুটাম তার সামনে বসেই মুচকি মুচকি হাসিতে মেতে উঠছে। সুতরাং বোঝা যায় ওই খাবারে বিষ নান্নুকুটাম নিজেই ইচ্ছা করে মিশিয়েছিল। এরপর বেশ কিছু দিন কেটে যায়, কিন্তু ভার্গবী শশীর কাছ থেকে কোনো চিঠি পায় না। ভার্গবী শশীর জন্য অনেক কান্না করে, কিন্তু অন্যদিকে আমাদের নান্নুকুটাম রোজ একবার করে হলেও ভার্গবীকে তার সাথে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। এভাবে কিছু দিন পার হয়ে যায়। এমনই একদিন রাতে শশী কুমারের কথা ভাবতে ভাবতে ভার্গবী তাদের স্মৃতিমাখা একটি পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসার কথা মনে করতে থাকে আর বলতে থাকে, আমি আজও তোমার অপেক্ষায়। আর ঠিক তখনই পাশ থেকে নান্নুকুটাম বলে ওঠে, অপেক্ষা করে আর কোনো লাভ নেই, সে আর আসবে না। আসলে ঘটনা কি জানো, সেই দিন রাতে শশী কুমার শহরে পৌঁছাতেই পারেনি। জানো ভার্গবী, শশী কুমার তোমাকে অনেক ভালোবাসতো, যার ফলে সেই দিন ট্রেনে আমি তাকে একটি বিষ মাখানো ফল দিয়ে বলেছিলাম এটা ভার্গবী তোমার জন্য পাঠিয়েছে। আর আমাদের শশীবাবু কিছু না ভেবেই ফলটা খেয়ে নিল। কি বোকা, তাই না? আসলে তোমার শশী কুমার শহরে পৌঁছাতেই পারেনি, মাঝপথেই তার মৃত্যু ঘটে। তাই তার জন্য অপেক্ষা না করে তুমি বরং আমাকে বিয়ে করে ফেলো, সে আর বেঁচে নেই। এসব কিছু শুনে ভার্গবী সহ্য করতে পারে না। রাগ ক্ষোভে যে সে নান্নুকুটামকে একটি থাপ্পড় মেরে বসে, যা নান্নুকুটামের ইগোতে গিয়ে লাগে। সে ভার্গবীকে জোর করে ধরে সেখানে থাকা কুয়োর ভিতর ফেলে দেয় এবং সেখানে রাখে একটি মিথ্যা চিঠি, যাতে লেখা শশী কুমার শহরে গিয়ে একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে, যার কারণে রাগে ক্ষোভে আমাদের ভার্গবী আত্মহত্যা করেছে। আর এভাবে ভার্গবীর মিথ্যা কাহিনী সত্যি হয়ে পুরো গ্রাম ছড়িয়ে যায়। এবার আমাদের আনা হয় আবার বর্তমানে। দেখানো হয় বশির কুয়োর দিকে তাকিয়ে বলছে, আমি আপনার গল্প লিখে ফেলেছি, সবকিছু ঠিকঠাক আছে তো, না কিছু ভুল লিখলাম? ঠিক তখনই সেখানে নান্নুকুটামকে দেখা যায়। সে বলে, সত্যি না মিথ্যা, ভুল না ঠিক, সে বলার জন্য আমি আছি তো। আসলে বশির বাবু, আপনি যে কাহিনীটা লিখেছেন তার সবকিছুই ঠিক আছে, কিন্তু এর ভিতর ছোট্ট একটি কথা ভুল আছে। সেই দিন শশী কুমারের মৃত্যু শুধুমাত্র সেই বিষাক্ত ফল খাওয়ার কারণে হয়নি, আমি নিজ হাতে তাকে গলা টিপে মেরে ফেলেছিলাম। যাই হোক, আপনার গল্প লেখা তো শেষ, তাই এই গল্প পাবলিক করতে পারবেন তো? কারণ আজকের পর তো আপনি আর বেঁচেই থাকবেন না। বশির বাবু, আপনার উপর আমার নজর অনেক আগে থেকেই। আপনাকে এর আগেও একদিন ছুরি দিয়ে মারার চেষ্টা করেছিলাম, তবে পারিনি, কিন্তু আজ আর আপনি বাঁচবেন না। এরপর দুইজনের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। একে অপরের সাথে হাতাহাতিতে তারা মত্ত হয়ে ওঠে। উপর থেকে জানালা দিয়ে ভার্গবী দেবী সবকিছুই দেখছিল। এরপর এক সময় নান্নুকুটাম পা ফসকে কুয়োর ভেতর পড়ে যায় এবং বশির তাকে বাঁচানোর জন্য দড়িটিকে শক্ত করে ধরতে বলে এবং বশির তার নিজে টানতে শুরু করে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই একটি সাদা কাপড় নান্নুকুটামের পা পেঁচিয়ে ধরে তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। তখন কুয়ার ভেতর উঠেছে এক বিশাল ঝড়। এর কিছু সময় পর বশিরের লেখা সব গল্পের পৃষ্ঠাগুলো একা একা এক নীল আলোর রোশনির মাধ্যমে কুয়ার ভেতর থেকে উপরের দিকে উঠতে থাকে। এ যেন এক অদ্ভুত দৃশ্য। এবং নান্নুকুটামের মৃত্যুর সাথে সাথে মুক্তি পায় ভার্গবী দেবীর আত্মা। আর এখানেই শেষ হয় আমাদের আজকের মুভি। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লেইন দেখতে চাও।